বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারাই লঙ্কায় গিয়েছে রাবণের ভূমিকা অবতীর্ণ হয়েছে। সুতরাং এখন এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর 50 বছরের চরিত্র রাতারাতি পরিবর্তন হয়ে যাবে এটা ভাবার কোনো অবকাশ নেই। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যেভাবে আলাদা ক্যাডার আছে, সেখানে ইলেকশন কমিশনের জন্য আলাদা ক্যাডার, এবং সেটা এই সরকারকে দিয়ে স্টার্ট করতে হবে, এবং সেখানে যারা অ্যাপয়েন্টেড পাবে মাস্ট বি তাদের কোনো পলিটিক্যাল লিগ্যাসি থাকা যাবে না। এই গভর্নমেন্ট যদি এই পরিবর্তনটা না আনতে পারে, বাংলাদেশে আগামীতে পরিবর্তন হবে কিনা আদৌ আমরা চাই না। সুজনের পক্ষ থেকে একটি আইন, যেটি আইনমন্ত্রীকে প্রস্তাব দেওয়া হয়েছিল, তখনকার পার্লামেন্ট বিবেচনা, যেহেতু সেই পার্লামেন্টে তখন বিএনপিও ছিল, সেই বিবেচনায় বলা হয়েছিল যে পার্লামেন্টের প্রধান দল, সরকারি দল, বিরোধী দল এবং তৃতীয় প্রতিনিধিত্বকারী দল বিএনপিকে কানেক্ট করে, যেটা পাকিস্তান এবং ইন্ডিয়াতে আছে, পাওয়ার পার্টি অপোজিশন পার্টি মিলে আপনার প্রেসিডেন্টের কাছে নামগুলো দেয় এবং তারা অ্যাপয়েন্টেড করে। বাংলাদেশে আমরা গত 50 বছরের ইতিহাসে যেটা দেখেছি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারাই লঙ্কায় গিয়েছে রাবণের ভূমিকা অবতীর্ণ হয়েছে। সুতরাং এখন এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর 50 বছরের চরিত্র রাতারাতি পরিবর্তন হয়ে যাবে এটা ভাবার কোনো অবকাশ নাই এবং তার লক্ষণও নাই। এটার জন্য একটা বড় সময় দরকার, যেই কারণে আমরা বলছি যে এই সরকার কিছু রিফর্ম করতে হবে। তো আমরা এখন ইলেকশন কমিশন রিফর্ম নিয়ে কথা বলছি। আমি মনে করি আমাদের যে আজকের পেপার প্রেজেন্ট করেছেন যে আব্দুল আলিম ভাই, উনি যে 3টি দেশের উদাহরণ টেনে এনেছেন, সেখানে আমরা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা ইন্দোনেশিয়ান স্টাইলটাকে কিছুটা ফলো করতে পারি। যেমন আমরা যে সার্চ কমিটিটা করব, এখন আমরা যদি আইন করি, নির্বাচন কমিশন আইন, যে পাওয়ার পার্টি অপোজিশন পার্টি কিংবা থার্ড পার্টি তারা অ্যাপয়েন্টেড করবে, এই সরকার তো আপনার নির্বাচিত সরকার না, এটা কিন্তু পার্লামেন্ট নেই যে তারা এই আইনটা পাস করতে পারবে। সুতরাং দে হ্যাভ নো অথরিটি টু পাস ল। নেক্সট গভর্নমেন্ট এসে সেটাকে রেটিফাই করতে হবে, তার জন্য একটা নির্বাচিত সংসদ দরকার। তারা এই অন্তর্বর্তী সময়ের ডক্ট্রিন অফ নেসেসিটি থেকে তারা কিছু কাজ করতে পারবে। সেই জায়গা থেকে পাটোয়ারি ভাই যেটা বলেছিলেন, প্রেসিডেন্ট একটা অধ্যাদেশ দিয়ে এখন একটা নিউ সার্চ কমিটি করতে পারবে। সেখানে ইফতেদার সাহেব যেটা বলেছিলেন যে সামরিক বাহিনীর একজন থাকতে হবে, আর্মির বা জাজেস থাকতে হবে, সেটা কেন ইস্যুটা আসলো? তো আমি ওইখানে একটু কথা বলবো যে এই সার্চ কমিটিতে আমার দৃষ্টিতে, আমাদের দলের দৃষ্টিতে 5 থেকে 7 জনের একটা প্রতিনিধি থাকতে পারে। তারা কারা কারা হতে পারেন? যেমন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ভাইস চ্যান্সেলররা, কারণ তাদের কর্মকাণ্ড দেখে আমরা তাদেরকে একটা জাজ করতে পারি। সেখানে একজন অবশ্যই জাজ থাকতে পারে, যে বিকজ তাদের সম্পর্কে আমরা সহজে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে জানতে পারবো। সেখানে একজন জার্নালিস্ট থাকতে পারে, বিকজ তারা যারা কথাবার্তা বলছেন, যেমন সৌরভ ভাইয়ের মতো সাংবাদিককে আমরা চিনি কেন, আমি সে আমার দল করে না, আমিও তার সাথে কাজ করি না, তার যে সমাজের প্রয়োজনে তার যে ভয়েস, সেই কারণে কিন্তু আমরা চিনি। তো তার সম্পর্কে কিন্তু আমরা দেখতেছি দীর্ঘদিন ধরে, যে কারণে এরকম সাংবাদিক একজন প্রতিনিধি আমরা রাখতে পারি। আমরা সিভিল সোসাইটির একজন প্রতিনিধি আমরা এখানে ইনক্লুড করতে পারি। আমরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মধ্যে যেমন আসিফ নজরুল স্যার আজকে অ্যাডভাইজার হয়েছেন, আসিফ নজরুল হঠাৎ করে অ্যাডভাইজার হন না, একটা এক্সাম্পল। কিংবা তানজিমুদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওনাদের আমরা দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা, মানুষের পাশে দাঁড়ানো থাকাটা দেখেছি। কাজে এই অধ্যাপকদের সম্পর্কে তো আমরা জানি, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে আমরা বিবেচনা করতে পারি। অবশ্যই সামরিক বাহিনীর এবং পুলিশ তার একটা বড় ইনস্টিটিউশন, ল অ্যান্ড অর্ডার ডিল করে কাজ করতেছে, সেই ক্ষেত্রে আমরা সেটা পুলিশ প্রধান হতে পারে কিংবা পরবর্তী র্যাঙ্কের একজন হতে পারে, পুলিশের একজন সদস্যকে এখানে ইনক্লুড করতে পারি, সামরিক বাহিনীর একজন সদস্যকে এখানে ইনক্লুড করতে পারি। তাহলে আমার এইভাবে যদি আমরা দেখি, সেখানে 7 সদস্য বিশিষ্ট একটা সার্চ কমিটি হয়, যাদের কাজ হবে তারা ওই যে ইন্দোনেশিয়ান আপনার কমিটির স্টাইলে তারা প্রাথমিকভাবে সবার কাছে নাম চাবে এবং কেন তাকে প্রপোজ করতেছে, তার যোগ্যতাটা কি, সেটা মাস্ট বি তারা লিখবে। সেটার বেসিসে ওখান থেকে আমাদের যদি নির্বাচন কমিশন 3 সদস্য বিশিষ্ট হয় কিংবা 5 সদস্য বিশিষ্ট হয়, সেখানে দ্বিগুণ কিংবা 3 গুণ সংখ্যায় একটা ফিক্স করা যেতে পারে, এবং সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে, রেজিস্টার্ড পার্টিগুলোর সাথে আলোচনা করে যে তাদের এদের সম্পর্কে অবজারভেশন কি, তাদের সম্পর্কে কোনো আপত্তি আছে কিনা। দেন যদি আপনার 15 জনের মধ্যে কিংবা 21 জনের মধ্যে 10 জনকে ফাইনাল করা হয়, সেখান থেকে ইজিলি 3 থেকে 5 জনকে নির্বাচন কমিশন হিসেবে অ্যাপয়েন্টেড করা সহজ হবে। দ্বিতীয়ত, আমাদের যেটা বলছি, ইতিমধ্যেই 50 বছরে নির্বাচন আইন ছিল না, নির্বাচন কমিশনের ফাংশনটাও আসলে ইন্ডিপেন্ডেন্ট ছিল না। সেক্ষেত্রে আমরা বলছি
বিসিএস এ যেটা বিসিএস বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যেভাবে আলাদা ক্যাডার আছে, সেখানে ইলেকশন কমিশনের জন্য আলাদা ক্যাডার, এবং সেটা এই সরকারকে দিয়ে স্টার্ট করতে হবে। এবং সেখানে যারা অ্যাপয়েন্টেড পাবে মাস্ট বি তাদের কোনো পলিটিক্যাল লিগ্যাসি থাকা যাবে না। যারা নির্বাচন কর্মকর্তা, ডিসি কে দিয়ে রিটার্নিং কর্মকর্তা, এই পদ্ধতি পরিবর্তন করতে হবে। দ্বিতীয়ত, নির্বাচনটাকে 2 or 3 ডেজে করা যায় কিনা, সেটা ভাবতে হবে। এবং বিশেষ করে আমরা যেহেতু দীর্ঘদিন ধরে আলোচনা করছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কিংবা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ ইলেকশন, সেটাকে নিয়ে যদি আমরা একটু ভাবি, পার্লামেন্ট যদি দ্বিকক্ষ বিশিষ্ট হয় তাহলে তো লাইক এখানে যদি 64 জেলা থেকে 64 জন সিনেটর নির্বাচিত হয়, সেখানে আরো 10 জন বিশিষ্ট ব্যক্তিরা মিলে 80 কিংবা 85 সদস্য একটা সিনেট থাকে, তখন তো আমরা যে কোনো অ্যাপয়েন্টেড আমেরিকাতে যেভাবে সিনেটর হিয়ারিং হয় সেভাবে কিন্তু আমরা যদি নির্বাচনের পরে তাইলে কাকে আমরা নিয়োগ দিচ্ছি তাদের সম্পর্কে হিয়ারিং করে তার ডিটেলস নিয়ে আমরা সেই সময় করতে পারবো। কিন্তু এখনকার প্রেক্ষাপটে আমার প্রস্তাবনা ওইটা ছিল। আর বিশেষ করে আমাদের এই সময় প্রপোর্শনাল ইলেকশনের কথা, ওয়ান পার্টির একটা মনোপলি পার্লামেন্টে, এবং সেটা আমরা দেখেছি একটা অটোক্রেটিক গভর্নমেন্ট একটা রুলকে এন্ডোর্স করে। সেই জায়গা থেকে এইবার যে দুটো সংস্কারের আমরা প্রয়োজনীয়তা আমরা লক্ষ্য করছি, সমস্ত জনগণ, রাজনৈতিক দল, সিভিল সোসাইটি সবাই একমত হচ্ছে। এবং এই গভর্নমেন্ট যদি এই পরিবর্তনটা না আনতে পারে, বাংলাদেশে আগামীতে পরিবর্তন হবে কিনা আদৌ আমরা চাই না।